তোমাদের ক্লাস 11 এর সরলরেখা টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। সরলরেখা ইংলিশ টার্ম হলো স্ট্রেট লাইন। তো ডেফিনেশন দেখো, সংজ্ঞা। সরল রেখা কাকে বলে? দেখো, এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড, এটা একটা সমতল। সমতলে একটা চলমান বিন্দু, নাম দিলাম পি। এই চলমান বিন্দুটা যদি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, যে পথে গতিশীল হবে সেই পথকে বলা হয় সরল রেখা। অর্থাৎ সমতলে একটি চলমান বিন্দু পি নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয়, যে পথে গতিশীল হবে সেই পথকে বা সেই সঞ্চার পথকে বলা হয় সরল রেখা। ওকে, ক্লিয়ার হয়েছে সরল রেখা কাকে বলে? What is the definition of straight line? Any moving point P moves in a certain direction, then the locus of the moving point is called straight line. আমি আবার বলছি, দেখো সরলরেখার সংজ্ঞাটা আমি আবার বাংলায় বলছি। পি হলো একটা চলমান বিন্দু, সমতলে অবস্থান করছে। এই পি বিন্দুটা যদি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, যে পথে গতিশীল হবে সেই সঞ্চার পথকে বা ওই পথকে বলা হয় সরলরেখা। এখন আমরা সরলরেখা টপিকসের বিভিন্ন থিওরিমগুলো নিয়ে আলোচনা করব। থিওরিমটা হলো, দেখো, প্রমাণ করো x প্লাস by প্লাস c সমান 0 সমীকরণ করণের সঞ্চার পথ একটি সরলরেখা নির্দেশ করে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। x প্লাস by প্লাস c, দেখো এখানে a b c হলো ধ্রুবক। এখানে a b c হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর দেখতে পাচ্ছ x এবং y, এরা হলো x y এর একঘাত বিশিষ্ট সমীকরণ। x এর ঘাত পাওয়ার কত 1, y এর ঘাত কত 1। তাহলে x y এর একঘাত বিশিষ্ট সমীকরণ সরল রেখা নির্দেশ করে, এটা প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, দেখো প্রুফ। আমরা ধরে নিচ্ছি এটা সরলরেখা নয়, বক্ররেখা। তাহলে মনে করি, সাপোজ x প্লাস by প্লাস c সমান 0 সমীকরণ বক্ররেখা নির্দেশ করে। কি ধরলাম? ধরে নিলাম বা সাপোজ মনে করলাম এই যে সমীকরণটি একটি বক্ররেখা নির্দেশ করে। আমরা এটাকে ধরে ম্যাথমেটিক্যালি গণিত শাস্ত্র অনুযায়ী আমরা প্রমাণ করব এইটা বক্ররেখা নয়, আমাদের ধরাটা ভুল হয়েছে, অবশ্যই এটা সরলরেখা। এখন আমি যেহেতু ধরে নিয়েছি বক্ররেখা, তাহলে দেখো এরকম বক্ররেখা, এটা x প্লাস b প্লাস c,
x প্লাস by প্লাস c সমান 0। এখন এই বক্ররেখা এটা হচ্ছে সঞ্চার পথ। এই সঞ্চার পথের উপর আমরা তিনটে বিন্দু নিচ্ছি। দেখো, এটা হচ্ছে p বিন্দু, এটা q বিন্দু, এটা r বিন্দু। সমতলে x অক্ষ এবং y অক্ষ সাপেক্ষে দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা y অক্ষ আর এটা হলো x অক্ষ। অক্ষদ্বয় x অক্ষ y অক্ষ এই দুটো সাপেক্ষে p বিন্দু স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1, q বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x2 y2, r বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3 y3। ওকে, তাহলে আমরা সমতলে এই সমীকরণটি একটি বক্ররেখা নির্দেশ করেছে ধরেছি। ওই বক্ররেখার উপরে তিনটে বিন্দু আমরা চুজ করেছি বা ধরে নিয়েছি, p বিন্দু, q বিন্দু এবং r বিন্দু। p বিন্দুর স্থানাঙ্ক x অক্ষ y অক্ষের সাপেক্ষে x1, y1। q বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি x2, y2 এবং r বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি x3, y3। যেহেতু এই পথের উপর, এই বক্ররেখার পথের উপর p বিন্দু, q বিন্দু এবং r বিন্দু অবস্থান করছে, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটি সিদ্ধ করবে। কারণ এই সমীকরণটা হলো বক্ররেখা। এই সমীকরণের সঞ্চার পথ বক্ররেখা। বক্ররেখার উপর p বিন্দু, q বিন্দু, r বিন্দু অবস্থান করছে, তাহলে p বিন্দু স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটি সিদ্ধ করবে, q বিন্দুর স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটি সিদ্ধ করবে, r বিন্দু স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটি সিদ্ধ করবে। তাহলে আমরা সিদ্ধ করে দেখাই। অতএব যেহেতু p q r বিন্দুত্রয় বক্ররেখার উপর অবস্থিত, তাই p বিন্দু স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটি সিদ্ধ হবে। x1 প্লাস by1 প্লাস c সমান 0 এক নম্বর সমীকরণ, x2 প্লাস by2 প্লাস c সমান 0 দু নম্বর সমীকরণ, x3 প্লাস by3 প্লাস c সমান 0 তিন নম্বর সমীকরণ। এখন 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ আমরা সমাধান করে পাই। 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ সমাধান করে পাই। দেখো, পর্যায়গুণন পদ্ধতির সাহায্যে আমরা করছি a বাই b বাই c বাই। আমরা কার সমাধান করছি? 2 নম্বর 3 নম্বর সমীকরণ সমাধান করছি। সমাধান করে কার কার মান পাবো না, a এর মান, b এর মান, c এর মান পাবো। তাহলে বজ্রগুণন পদ্ধতি তোমরা মাধ্যমিকে শিখেছো। তাহলে বজ্রগুণন পদ্ধতির সাহায্যে আমরা সমাধান করছি। এর মান বের করার জন্য এটাকে চেপে ধরো, y2 মাইনাস y3, এটা চেপে ধরলে উপর থেকে গুণ, ফার্স্টে উপর থেকে গুণ y2 ইন্টু 1 মাইনাস চিহ্ন দিয়ে y3 মাইনাস 1, তারপর y2 মাইনাস y3। এবারে b এর মান নির্ণয় করে বিটাকে চেপে ধরো, নিচে থেকে গুণ x3 ইন্টু 1 মাইনাস x2 ইন্টু 1 মানে x2। c এর মান বের করা যায়, সেটাকে চেপে ধরো, উপর থেকে গুণ x2 y3 মাইনাস x3 y2। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমরা এটা সমান ধরলাম, কে ধরে নিলাম। তাহলে a এর মান আমরা b এর মান আর c এর মান আমরা পেয়ে যাব।
therefore অতএব a সমান কত k ইনটু এটা, তাহলে a সমান k ইনটু y2 মাইনাস y3, b এর মান কত না k ইনটু x3 মাইনাস x2, আর c এর মান পেয়ে যাব আমরা k ইনটু x2 y3 মাইনাস x3 y2। এই a আর b আর c এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। a b c এর মান 1 নম্বরে বসাইয়া পাই। দেখো এর মান বসাচ্ছি k ইনটু y2 মাইনাস y3 ইনটু x1 প্লাস b এর মান বসাচ্ছি k ইনটু x3 মাইনাস x2 ইনটু y1 প্লাস c এর মান k ইনটু x2 y3 মাইনাস x3 y2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো k তো অবশ্যই 0 নয়, k 0 হলে a b c 0 হয়ে যাবে, অতএব k নট ইকুয়াল টু 0। অতএব যেহেতু k নট ইকুয়াল টু 0, তাহলে আমরা পেলাম দেখো x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 টা কমন নাও তো, x2 কমন নিলে কত হয় y3, এখানে y3 মাইনাস y1 y3 মাইনাস y1 প্লাস x3 কমন নিলে দেখো তো x3 কমন নিলে কত হবে y1 মাইনাস y2 সমান 0। তাহলে আমরা কি পেলাম এই এক্সপ্রেশন এই রাশি থেকে আমরা কি পেলাম x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 কমন নিয়েছি, x2 সঙ্গে কার কার গুণ আছে দেখো, x2 সঙ্গে গুণ আছে দেখো এই যে এখানে y3 মাইনাস y1 y3 মাইনাস y1 এখানে y3 মাইনাস এখানে y1 প্লাস x3 কমন নিলে এখানে আমরা x3 সঙ্গে কার কার গুণ আছে y1 এখানে মাইনাস এখানে পাচ্ছি কত y2। তাহলে দেখো x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2। এখান থেকে আমরা কি পেলাম দেখো এখানে যদি হাফ দিয়ে গুণ করি, হাফ ইনটু এখান থেকে আমরা যাচ্ছি দেখো হাফ ইনটু x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো তো ক্লাস মাধ্যমে 9 এ তো আমরা পড়েছো, এটা দেখো তো x1 y1 x2 y2 x3 y3 এই তিনটে দ্বারা গঠিত যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়েছে দেখো তো, এটা PQR ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা 0। তাহলে এই ক্ষেত্রফল যদি 0 হয়, এটা নিশ্চয়ই ক্লাস 9 এ তোমাদের সিলেবাসে ছিল, ত্রিভুজের ক্ষেত্রফল 0 শর্তটা হচ্ছে কত দেখো এক হাফ ইনটু x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x ইনটু y1 মাইনাস y2 যদি 0 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে তাহলে ত্রিভুজটা ত্রিভুজ থাকে না, দ্যাট ইজ কিউ বিন্দুটা আস্তে আস্তে PR সরলরেখার উপর অবস্থান করবে, তখন কি হবে PQR, এটা কি হবে আর বক্ররেখা হবে না, এটা সরলরেখা নির্দেশ করবে। অতএব PQR সমরেখা হওয়ার শর্ত এটা। অতএব আমরা যে বক্ররেখা ধরেছিলাম, ধরে আমরা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আমি প্রমাণ করে দেখলাম এটা বক্ররেখা নয়, এটা সরল রেখা। অতএব আমরা প্রমাণ করতে পারলাম x প্লাস by প্লাস c সমান 0 ইহা সরল রেখা নির্দেশ করে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমার মোটোটা কি, প্রমাণ করার জন্য সিস্টেমটা কি,
এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এটা আমি ধরে নিলাম বক্ররেখা, এবং ওই বক্ররেখার পর তিনটে পয়েন্ট নিয়েছি পি কিউ আর, তাদের স্থানাঙ্ক ধরে নিয়েছি যথাক্রমে x1 y1 x2 y2 আর x3 y3। এই তিনটে বিন্দু যেহেতু বক্ররেখার উপর অবস্থান করছে, ওই বক্ররেখার সমীকরণ ধরেছে এটা, একে সিদ্ধ করে আমরা 2 নম্বর আর 3 নম্বর সমাধান করে এবিসি এর মান পেয়েছি। এবিসি এর মানে 1 নম্বরে বসিয়ে আমি এটা পেয়েছি। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ কন্ডিশনটা, এই কন্ডিশনটা হলো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় সেটা কি ত্রিভুজ থাকে? সেটা অবশ্যই সমরেখ হয়ে যাবে, পি কিউ আর সমরেখ। অতএব আমরা যে ধরেছিলাম এটা বক্ররেখা নয়, এটা সরলরেখা নির্দেশ করছে। অতএব এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে যে এক্স ওয়াই চলরাশি যুক্ত সমীকরণ যদি ঘাত 1 হয় তাহলে সেটা সরল রেখা নির্দেশ করবে। এক কথায় বলা হয় এক্স ওয়াই এর এক ঘাত বিশিষ্ট সমীকরণ সরল রেখা নির্দেশ করে। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা পরের থিওরিতে যাব। নাম্বার 2, কোন এখানে তোমরা এই কথাটা জানার দরকার, নতি কাকে বলে, নতি বা আনতি, নতি বা প্রবণতা কাকে বলে? প্রশ্ন। আর আনতি কাকে বলে? এই দুটো প্রশ্ন সম্পর্কে আইডিয়া দিচ্ছি। দেখো এই সমতলের উপর অনুভূমিক সরলরেখাটা এক্স অক্ষ বলা হয়, উলম্ব সরলরেখাকে বলা হয় ওয়াই অক্ষ। এই দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করেছে মূল বিন্দুতে বা ও বিন্দুতে। এই ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এই জন্য এটা ওয়াই ড্যাশ লেখা হয়েছে। এই দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এটাকে বলা হয় এক্স অক্ষ, অনুভূমিক সরলরেখাকে বলা হয় এক্স অক্ষ, আর উলম্ব সরলরেখাকে ওয়াই অক্ষ। এখন এই যে দেখতে পাচ্ছি আমরা একটা সরলরেখাটা নিচ্ছি এ আর বি। এ বি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে, ধরলাম থিটা কোণ করেছে। কি বললাম? এ বি একটি সরলরেখা। এই এ বি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক এর সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এ বি সরলরেখার নতি বা প্রবণতা সমান tan থিটা। এখন ধনাত্মক দিক কাকে বলে? কোনো কোণ ধনাত্মক ঋণাত্মক দুটোই হয়। যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন তাহলে হয় পজিটিভ ডিরেকশন, আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে হয় নেগেটিভ ডিরেকশন। তাহলে আমি উত্তরটা বলেছি, দেখো নতি বা প্রবণতা কাকে বলে? কোনো সরলরেখা, আমি সরলরেখাটা ধরছি এ বি। এই এ বি সরলরেখাটা এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক। দেখো ঘড়ির কাঁটার দিকে আমি ঘুরিয়েছি, আরো চিহ্ন দিয়েছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে ঘুরে তাকে বলা হয় ধনাত্মক দিক।
তাহলে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে সেই কোণের ট্যানজেন্টকে বলা হয় নতি বা প্রবণতা। ইহাকে আমরা m দ্বারা সূচিত করি। ইহাকে সাধারণত স্মল m দ্বারা প্রকাশ করা হয়। আর আনতি কাকে বলে? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বা সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় আনতি। তাহলে আনতি আর নতি কাকে বলে ক্লিয়ার হয়েছে? তাহলে আনতির ট্যানজেন্ট হয় নতি। আর আনতি কাকে বলে? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে সেই কোণটাকে বলা হয় আনতি। আর আনতির ট্যানজেন্টকে বলা হয় নতি বা প্রবণতা। ইহাকে স্মল m দ্বারা প্রকাশ করা হয়। এখানে আরেকটা জিনিস দেখো, দেখো এই বি সরলরেখা, এই সরলরেখা দুটো বিন্দু নিয়েছি। দেখো এটা পি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x2 y2। তাহলে সরলরেখার উপর দেখো আমরা দুটো বিন্দু আমরা চুজ করেছি। দেখো দুটো বিন্দু, একটা পি আর কিউ বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক x অক্ষ y অক্ষের সাপেক্ষে x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x অক্ষ y অক্ষের সাপেক্ষে x2 y2। এখন পি বিন্দু থেকে তোমার লম্ব টানো তো। পি বিন্দু থেকে x অক্ষ লম্ব টানলাম pm, কিউ বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলাম qn, আর পি বিন্দু থেকে qn এর উপর লম্ব টানলাম pr। এটা 90 ডিগ্রি। ওকে, এখন দেখো তো এটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণটাও নিঃসন্দেহে থিটা হবে, কারণ অনুরূপ কোণ। ওকে, দেখো pr সমান কত? দেখো তো pr সমান mn হবে। pr সমান mn হবে কারণ এটা কি prnm, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান pr সমান mn। mn সমান কত? দেখো তো মূল বিন্দু ও, তাহলে on থেকে om বাদ দিলে mn পাওয়া যায়। তাহলে on মাইনাস om, onটা কত? দেখো তো কিউ বিন্দু স্থানাঙ্ক দিকে তাকাও x2 y2। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতে হয়। on সমান কত হবে? x2 আর nq কত হবে? y2, তবেই কিউ বিন্দুতে পৌঁছানো যায়। অতএব on সমান কত হবে? x2। আর om দেখো তো পি বিন্দু স্থানাঙ্ক কত? x1, y1। তাহলে om সমান x1 হবে আর mp বা pm সমান কত? y1 হবে। তাহলে এটি x2 মাইনাস x1। এরপর একটা দেখো তো, এবারে তোমার হচ্ছে qr সমান কত? না, qr সমান qn থেকে কত বাদ দেবো? rn। তাহলে qn মাইনাস rn। এবারে qn থেকে rn বাদ, তবে আমরা qr পাবো। rn সমান pm, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। অতএব qn মাইনাস rn বলতে pm। qn সমান কত? দেখো তো qn সমান y2 মাইনাস pm সমান কত? এই y1। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ PQR, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে tan থিটা সমান কত হবে? tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো QR বাই PR। QR সমান কত? মান বসে দাও কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা কি পেলাম? tan থিটা, এটাই তো নতি। তাহলে tan থিটা হলো নতি। নতি কত পেলাম? না, পি বিন্দু আর কিউ বিন্দু এই দুটো সংযোগ সরলরেখা নতি কিভাবে পাবো? না, y2 মাইনাস y1 এদের y স্থানাঙ্কগুলোর বিয়োগফল, দ্যাট ডিভাইড বাই x স্থানাঙ্কগুলোর বিয়োগফলকে ভাগ করে দিলে হবে। তাহলে দেখো x1 থেকে এটা x2 গেছে, তাহলে ভুজের বৃদ্ধি কত হয়েছে? pr। কোটির বৃদ্ধি কত হয়েছে? কোটি ছিল y1, কোটি বেড়ে হয়েছে কত? y2। বৃদ্ধি হয়েছে qr মানে y2 মাইনাস y1।
তাহলে x2 মাইনাস x1 ভুজের বৃদ্ধির জন্য কোটির বৃদ্ধি কত হয়েছে y2 মাইনাস y1, অর্থাৎ এক একক ভুজের বৃদ্ধিতে কত হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা এইভাবে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 ভুজের বৃদ্ধিতে কোটির বৃদ্ধি y2 মাইনাস y1, অতএব এক একক ভুজের বৃদ্ধিতে কোটির বৃদ্ধি কত হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর নতি আমরা পেলাম কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে নতির বিকল্প সংখ্যা আমরা পেয়ে যাই এক একক ভুজের বৃদ্ধি, বৃদ্ধি হতে পারে হ্রাসও হতে পারে। এক একক ভুজের বৃদ্ধি বা হ্রাসের জন্য কোটির বা বৃদ্ধি হ্রাসকে বলা হয় নতি বা প্রবণতা। বা কোনো সরলরেখা x অক্ষকে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে তার ট্যানজেন্টকে বলা হয় নতি বা প্রবণতা। এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, এই তার ট্যানজেন্ট হলো ট্যান থিটা, ট্যান থিটাটাই হলো ওই এবি সরলরেখার নতি। এই এবি সরলরেখার যে কোনো দুটো বিন্দু যে সংযোগ সরলরেখা পাবো প্রত্যেকের নতি কিন্তু এটা সমান হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা নতি আনতি সম্পর্কে আইডিয়া হলো, এরপর আমরা পরের টপিকসে যাব। থিওরি 2, কোন সরল রেখার নতি সমান m এবং ওই সরল রেখা y অক্ষের ছেদিতাংশ, ওই সরলরেখা y অক্ষের y অক্ষ থেকে c একক ছিন্ন করেছে। প্রশ্নটা দেখো, কোন সরলরেখার নতি m, m মানে ট্যান থিটা, ওই সরলরেখাটা কি করেছে না y অক্ষ থেকে c একক কেটে নিয়েছে বা ছিন্ন করেছে মানে কেটে নিয়েছে। তাহলে সরল রেখার সমীকরণ হবে y সমান mx প্লাস c। খুব ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা হচ্ছে থিওরিম। কি থিওরিম? থিওরিমটা হলো সরলরেখার নতি হলো m, আর ওই সরলরেখাটা কি করেছে না y অক্ষ থেকে একটা পার্ট অংশ ছিন্ন করেছে, সেটা হলো c একক পার্ট। তাহলে সরলরেখার সমীকরণ হবে y সমান mx প্লাস c। আমি ছবিটা আঁকছি ক্লিয়ার করার জন্য। এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা এ বি সরলরেখা, এই ওবিটা অংশ, ওবি অংশ হলো এটা সি একক। দেখো এবি সরলরেখাটা দেখতে পাচ্ছ, এবি সরলরেখাটা ওয়াই অক্ষ থেকে সি একক ছিন্ন করেছে, সি একক মানে ওবি টা হলো সি একক। মূল বিন্দু থেকে তোমার সি একক ছিন্ন করেছে, ওয়াই অক্ষ থেকে সি একক ছিন্ন করেছে বলতে মূল বিন্দু থেকে সি একক ছিন্ন করেছে। এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে অবশ্যই একটা চলমান বিন্দু ধরতে হবে, কারণ আমরা সরলরেখার সংজ্ঞা কি বলেছিলাম?
সমতলে একটা চলমান বিন্দু যদি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, যে পথে গতিশীল হবে সেই পথকে বা সেই সঞ্চার পথকে বলা হয় সরল রেখা বা স্ট্রেট লাইন। তাহলে আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার উপর একটা পি বিন্দু, যেটা চলমান বিন্দু, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটা ধরে নিলাম। এটা হলো চলমান বিন্দু বা মুভিং পয়েন্ট। তাহলে পি বিন্দুটা হলো চলমান বিন্দু, যার স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স কমা ওয়াই। এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের পর লম্বটা তো পিএম, আর বি বিন্দুটা দেখো এই যে সরলরেখাটা ওয়াই অক্ষকে পি বিন্দু ছেদ করেছে, বি বিন্দু থেকে পিএম এর পর লম্ব টানো বি আর, এটা 90 ডিগ্রি। দেখো এটা যদি থিটা কোণ করে, এই কোণটা কত হবে? থিটা কোণ করবে, অনুরূপ কোণ। আমরা তো জানি যে সরলরেখা, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে তার ট্যানজেন্টকে বলা হয় থিটা। তাহলে নতি এটা এম সমান ট্যান থিটা। ট্যান থিটা সমান কত? এটা থিটা লেন থিটা সমান পি আর বাই বি আর, লম্ব বাই ভূমি ট্যান থিটা। পি আরটা সমান কত দেখো তো? পি এম থেকে আর এম বাদ, পি এম মাইনাস আর এম বাই বি আর, বি আর সমান ও এম, আয়তক্ষেত্রের বি এম সমান ও এম, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। পি এম সমান কত দেখো তো? পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে ও এম সমান এক্স আর পি এম সমান কত? ওয়াই। তাহলে ও এম এর জায়গায় আমরা বসবো এক্স আর পি এম এর জায়গায় কত বসাবো? ওয়াই। আর আর এম সমান ওবি, আর এম সমান ওবি, ওবি সমান কত? সি একক, ওয়াই মাইনাস সি বাই এক্স, এটা হলো নতি এম। তাহলে দেখো তো এম সমান আমরা কি পেলাম? তাহলে এম সমান পেলাম ওয়াই মাইনাস সি বাই এক্স আর এম এক্স সমান ওয়াই মাইনাস সি, এখান থেকে পেলাম ওয়াই সমান এম এক্স প্লাস সি। প্রমাণ হয়ে গেল যে কোনো সরলরেখার নতি যদি এম হয় আর ওই সরলরেখা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যদি সি একক ছিন্ন করে, তাহলে সরলরেখার সমীকরণ হয় ওয়াই সমান এম এক্স প্লাস সি। এখন সিটা ধনাত্মক দিকে ছেদ করেছে, সিটা ঋণাত্মক দিকেও ছেদ করতে পারে, সরলরেখাটা এরকমও হতে পারে, তখন এটা সি থেকে মাইনাস সি হয়ে যাবে। তাহলে আমরা সরলরেখার সমীকরণ আমরা দুটো পাবো, ওয়াই সমান এম এক্স প্লাস সি একটা, সি যদি পজিটিভ হয় মানে ওয়াই অক্ষকে ছিন্ন করে যদি পজিটিভ দিকে, তাহলে এম এক্স প্লাস সি, আর ওয়াই অক্ষে ঋণাত্মক দিকে যদি ছিন্ন করে তাহলে ওয়াই সমান এম এক্স মাইনাস সি হবে। তাহলে দুটো আমরা সরলরেখা পেয়ে যাব। এখন দেখো তো ইহারা এই ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স মাইনাস সি, এই দুটো সরলরেখা ইহারা মূল বিন্দুগামী যদি হয়, মূল বিন্দুগামী মানে 0 0, তাহলে 0 0 দিয়ে সিদ্ধ হবে। এরা মূল বিন্দুগামী হলে তাহলে মূল বিন্দু x এর জায়গায় 0, y জায়গায় 0 বসাবো, 0 সমান m ইন্টু 0 প্লাস c, তাহলে c এর মান 0। তাহলে কন্ডিশনটা দেখো তো, তাহলে y সমান mx প্লাস c, সরল রেখা মূল বিন্দুগামী হলে c সমান 0 হয়, তখন মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পাবো আমরা? y সমান mx। তখন মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y সমান mx। মনে রাখবে, খুব ভেরি ইম্পর্টেন্ট, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx। আর মূল বিন্দুগামী যদি না হয়, y অক্ষের পজিটিভ দিকে যদি c একক ছিন্ন করে y সমান mx প্লাস c, আর ঋণাত্মক দিলে y সমান mx মাইনাস c।